নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বে আমরা দেখতে চলেছি। দেখা যায় মহারাজের বাবা কাঁদছে। মহারাজের বাবাকে কাঁদতে দেখে সবাই বলে, কী গো কাঁদছো কেন? ওদিকে ঠাম্মিও বলে, কী রে কাঁদছিস কেন খোকা, বল আমাকে বল, বলে ঠাম্মিও কাঁদতে থাকে। মহারাজ জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা বলো। মহারাজের ঘাড়ে মাথা রেখে আবারও মহারাজের বাবা কাঁদতে থাকে। পূজা মনে মনে ভাবে, উনি এখনও কত ছেলে মানুষই, হয়তো জুবেনাইল হোমে ছিলেন বলে উনি এরকম, কিন্তু বাবা এরকমটা কেন করছেন। মহারাজ ওর বাবাকে বিছানাতে বসায়। ওর বাবা বলে, তুই ছাড়া আমাকে আর কেউ বোঝে না। ওদিকে পূজার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে যেদিন পূজা মা জানতে পারবে যে পরোক্ষভাবে হলেও আমি ওর বাবার মৃত্যুর জন্য দায়ী, সেদিন কি পূজা মা আমাকে ঘৃণা করবে। তখন পূজা ওর বাবাকে বলে, যে শ্বশুরমশাইকে বলে আর কি, যে আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকেও বলবেন না যে কি হয়েছে। এদিকে মাধুরী মনে মনে ভাবতে থাকে, বাবা মহারাজের বাড়িতে কত রকমের মানুষ। ঠাম্মি বলে, ছোটরা সবাই বসার ঘরে যাও, ওখানে মাস্টারমশাই একা বসে আছেন। জয়া বলে, আমি মাস্টারমশাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তখন ঠাম্মি বলে, ও তাই? জয়া বলে, হ্যাঁ। ঠাম্মি বলে, তবুও ছোটরা চলো, বসার ঘরে চলো। আর পূর্ণিমাকে বলে যে মহারাজের বাবাকে দেখতে। সবাই ঘর থেকে চলে যায়। ঘরে মহারাজের বাবার সাথে শুধু পূর্ণিমাই থাকে। এদিকে মহারাজ এক জায়গায় বসে মনে মনে ভাবতে থাকে, বাবার ব্যাপারটা কেমন যেন আমাকে ভাবাচ্ছে। হঠাৎ করে এমন কেন করছিল, পুরো আচরণটাই যেন কেমন অস্বাভাবিক, কই আগে তো এরকমটা দেখিনি। এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে মহারাজকে দেখে, যে অনেকক্ষণ ধরে মানুষটা কিছু কথা বলছে না, মনে হয় বাবাকে নিয়েই ভাবছে। জিজ্ঞেস করে দেখবো একবার, পূজা মনে মনে ভাবতে থাকে। পূজা মহারাজের সামনে আসে, বলে যে কি ব্যাপার বলুন তো, আপনি এরকম চুপচাপ, আজকে আমার পড়াশোনা নিয়ে কিছু আমাকে বলবেন না? তখন মহারাজ বলে, তার আগে একটা কথা বলুন তো, বাবা ওই মোবাইলটাতে কি দেখছিল, কিছু লক্ষ্য করেছেন? পূজা মনে মনে ভাবতে থাকে, কিছু একটা তো দেখছিলেন মনে হলো, আর আমার কেন জানি না মনে হলো আমি বাবার গলাও শুনতে পেলাম। এদিকে দেখা যায় মহারাজের বাবা শুয়ে আছে। পূর্ণিমা বলে, কি গো, কী হয়েছে, কিছু বলবে? মহারাজের বাবা তখন বলে, আমার কিছু হয়নি। পূর্ণিমা বলে, ভালো। মহারাজের বাবা তখন বলেন, যে কোনো পরিস্থিতিতে আমি ভালোই থাকি। পূর্ণিমা মনে মনে বলে, ভাঙবে তবুও মচকাবে না। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, কিছু তো একটা দেখছিল মোবাইলে, ঠিক পেট থেকে কথা বের করব আমি। মহারাজ বলে, কি হলো পূজা, আগ বাড়িয়ে তো কথা বলতে এলেন, এবার নিজেই চুপ করে গেলেন। আশ্চর্য, আমি কিছু জিজ্ঞাসা করলাম, আপনার রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। মহারাজ বলে, কিছু জিজ্ঞাসা করলাম তো আপনাকে, উত্তর দিন। পূজা তখন বলে, না না, আমি কিছু দেখিনি, কিছু শুনিনি, বিশ্বাস করুন, আমি তখন মন দিয়ে খোকন স্যারের কাছে পড়াশোনা করছিলাম। পূজা তখন মহারাজের সামনে থেকে সরে যায়। মহারাজ তখন বলে, আপনি আমাকে কি মনে করেন বলুন তো? পূজা তখন বলে, মিস্টার মাথা গরম, আমি আসলে। মহারাজ বলে, হ্যাঁ মাথাটা আমার গরম হতে পারে, কিন্তু মাথাটা কিন্তু মোটা নয়, আমি সব বুঝি, ছেলে মানুষ নই আমি। পূজা বলে, এই আপনি ছেলে মানুষ নন, তাহলে ওইভাবে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন কেন? পূজা আবারও জিজ্ঞাসা করতে মহারাজ বলে, ভালো না, ভালো না, বাড়ির লোক কেউ ভালো না, সবাই মিলে মাথাটা আমার খারাপ করে দেবে। মহারাজ চলে যায়। পূজা ভাবে, এই বাড়িতে যা চলছে তাতে আমারও মাথাটা কাজ করছে না মিস্টার মাথা গরম, তবে বাবার থেকে আমি জানবই আজ উনি মোবাইলে কি দেখছিলেন। মহারাজের বাবা খাওয়ার টেবিলে বসে আছে। পূজারিনী মহারাজের বাবার জন্য দুধ নিয়ে আসে, বলে, বাবা আপনার শরীরটা ভালো আছে তো? তখন মহারাজের বাবা পূজার দিকেই তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সেই রাতে পূজার বাবার বলা কথাগুলো। পূজা মহারাজের বাবাকে ডাকতে থাকে, কিন্তু মহারাজের বাবা চুপ করে বসে থাকে, সাড়া দেয় না। তখন সেখানে সোমনাথ আসে। সোমনাথ বাবা বলে ডাকে। সোমনাথ তখন ওর বাবাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন মহারাজের বাবা চুপ করে থাকে, একটু ভয়ে ভয়ে থাকে। পূজা কিন্তু সবটা ব্যাপার লক্ষ্য করছে, সবার মুখগুলোকে ভালো করে লক্ষ্য করছে পূজা। বলে, এখানেই বলবো? পূজার শ্বশুরমশাই তখন চুপ করে থাকে, বলে যে, বল না, যা বলার এখানেই বল না। তখন সোমনাথ বলে, এসো না, এখানে বলাটা ঠিক হবে না। পূজা দাঁড়িয়ে তাও সবটা লক্ষ্য করতে থাকে। সোমনাথ বাবাকে নিয়ে চলে যায় ঘরে। পূজা মনে মনে ভাবতে থাকে, হঠাৎ দাদা বাবার সাথে এত ভালো করে কথা বলছে, ব্যাপারটা কি? অতিভক্তি আবার চোরের লক্ষণ। এদিকে বাবাও কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেলেন দাদার সঙ্গে, কেন? পূজা মনে মনে সমস্ত ঘটনা মনে করতে থাকে। সেই চিৎকার, সোমনাথের বলা তার বাবাকে সেই কথাগুলো, মহারাজের বাবার সোমনাথকে দেওয়া প্রশ্রয়, সবকিছু ছক মেলাতে থাকে পূজা, কিন্তু কিছু বুঝতে পারে না। এদিকে দেখা যায় ঠাম্মি জোর করতে থাকে সবাইকে সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু মহারাজ কিছুতেই রাজি না। ওদিকে পূজারিনীও রাজি না। শিব মিলি বলে, আমরা যাবো তো, কিন্তু ঠাম্মি বলে, কি ব্যাপার, তোরা যাবি না কেন? মহারাজ বলে, এই তো হয়ে গেল, ওরা যাবে তো। ঠাম্মি বলে, না, তোরাও গেলে আমার ভালো লাগতো, আমি ভেবেছিলাম তোরাও যাবি, সিনেমা দেখতে যাবো ভাবলাম কত সুন্দর সবাই মিলে, আর না, বাড়িতে বসে তোরা গজরাবি, তাও ভালো, যাবি না, খুব বেরসিক তুই, জানিস তো, ভাল লাগে না আমার একদম, ঠাম্মি বলে। মাধুরী আবার হ্যাংলার মতো এসে বলে, আমার শরীরটা যদি ভালো থাকতো ঠাম্মি, তাহলে আমিও যেতাম তোমাদের সাথে সিনেমা দেখতে। ঠাম্মি বলে, তোমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে তোমাকে প্যাকিং করে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতাম। মাধুরী চুপ করে যায়। মাধুরী বলে, হ্যাঁ এখন আমি নিঃসম্বল বিধবা মানুষ, তাই না, আমাকে তো দুচ্ছাই করাই যায়। তখন মাধুরীকে বলে, আপনার এরকম মনে হওয়ার কারণ কি? আপনাকে তো জুবেনাইল হোমেও থাকতে হয়নি, আর আমার মতো ফার্স্ট ইয়ারে পড়াও ছেড়ে দিতে হয়নি, একটা চাকরিও তো খুঁজে নিতে পারেন, কেন এরকম ভাবে নিজেকে অসহায় ভাবছেন? মহারাজ বলে, ঠাম্মি বাদ দাও না, একটা রাতের ব্যাপার তো, যদি থাকতে চাই দিয়ে দাও থাকতে। পূজা একটু অবাক হয়। মাধুরী তখন মহারাজের পাশে গিয়ে বলে, থ্যাংক ইউ মহারাজ। পূজা তখন বলে, শুনুন, আপনার জন্য আমি দুধ আর মুড়ি কিনে এনেছি নিজের টাকায়।
প্লিজ খেয়ে নিন। মহারাজ চুপ করে থাকে, পূজার দিকে তাকিয়ে থাকে। একটু পরে আবারও মহারাজের বাবা আসে। মহারাজ বলে কি হয়েছে বলো তো? মহারাজের বাবা বলে কিছু না। মহারাজ বলে আচ্ছা তুমি তো আমাকে সব বলো, বলো না কি হয়েছে বলো, জেদ করতে থাকে। মহারাজ বলে আমি আমার রাগ দুঃখ হাসি ঠাট্টা সবই তো তোমার সাথে শেয়ার করি, বলো করি না? তাহলে তুমি বলো তোমার কি হয়েছে। মহারাজের বাবা তখন হঠাৎ করে এসে বলে যে আমি ঠিক করেছি যে সোমনাথের বিয়ের খরচ আমিই দেবো। মহারাজ অবাক হয়ে যায়, বাড়ির সবাই অবাক হয়ে যায়। মহারাজ বলে না একদম না, এটা তুমি করতে পারো না। মহারাজের বাবা বলে কেন রে, সবসময় কি হলো করিস না, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি বলেই তোদেরকে বললাম। মহারাজ বলে না কোনো সিদ্ধান্ত হবে না। মহারাজ বলে না তুমি দেবে না, তুমি এই অন্যায়টা করতে পারো না। মহারাজের বাবার কোনো কথাই শোনে না মহারাজ। মহারাজ রাগ করে চলে যায়। পূজার কাছে এসে মহারাজের বাবা বলে দেখ সোমনাথের বিয়েটাও তো আমাকে দিতে হবে না বল, ওটাও তো আমার একটা দায়। পূর্ণিমা শুনে খুশি হয়ে যায় কিন্তু বাকি সবাই শুনে অবাক হয়ে যায়। পূজাকে মহারাজকে বোঝানোর জন্য অনুরোধ করে মহারাজের বাবা। বলে তুমি সত্যি বলছো? তখন মহারাজের বাবা বলে বিয়েটা তো ছেলে খেলা নয়, আমি সত্যিই বলছি। তখন জয়া বলে যে দাদা নিমা ঠিক করেছে যে কালকেই আশীর্বাদটা সেরে নেবে ওদের। মহারাজের বাবার এরকম আচরণ দেখে পূজা খুব অবাক হয়। এদিকে মহারাজ ঘরে চুপ করে বসে আছে। পূজা খাবার নিয়ে এসছে, বলে যে আপনি বাবার উপর শুধু শুধু রাগ করছেন কেন বলুন তো? বাবা কি তার বড় ছেলের বিয়ের খরচটা নিজে করতে পারেন না? এটা ভেবে তো আপনিও খাবারটা খেলেন না। পূর্ণিমা বলে দেখুন এটা তো আমার কিনে আনা দুধ আর মুড়ি, এটা আপনি কেন খাচ্ছেন না? আমি তো তখন আপনার কিনে আনা ফ্রাইড রাইস আর চিলি ফিশ খেলাম। পূজা বলে আমি তো আমার সাধ্য মতো খাবার কিনে এনেছি, কই আপনি তো মুখেও দিলেন না। মহারাজ বলে কানে কথা গেল না, আমি তো খাবো না বললাম। পূজা বলে দেখুন আপনার যেমন ভালো লাগছে না আমারও তো ভালো লাগছে না বলুন, আর এইভাবে দুজনে যদি না খেয়ে থাকি তাহলে দুজনেরই তো একদিন শরীরটা ভেঙে যাবে। অনেক তো হয়েছে, এবার ছাড়ুন না, আপনি বিষয়টাকে একটু বেশিই টানছেন, দয়া করে এবার খাবারের উপরে রাগ দেখাবেন না। আর মহারাজ রেগে যায়, বলে বললাম না খাবো না আমি। পূজাও তখন রেগে যায়, সবসময় রাগ রাগ আর রাগ, এই রাগটা একদিন আপনাকে ধ্বংস করে দেবে, খেতে হবে না আপনাকে। পূজা তখন রাগ করে চলে যেতে থাকলে মহারাজ বলে আচ্ছা শুনুন না, আপনি খেয়ে নিন না, আপনার তো কোনো অসুবিধে নেই, আপনাকে খেতে কে বারণ করেছে? পূজা তখন মহারাজের দিকে এক পা করে এগোয়, মহারাজ এক পা করে পেছোয় দিয়ে বলে আপনি আমাকে বারণ করেছেন খেতে। মহারাজ তখন বলে যে শুনুন আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমোতে হবে। পূজা তখন বলে আপনাকে তো আমি ঘুমোতে দেবো না কিছুতেই। মহারাজ বলে শুনুন আপনি গুন্ডি হতে পারেন কিন্তু আমার উপরে গুন্ডামি ফলাবেন না, সরে যান। এরপরে মহারাজ জোর করে সরতে গেলে মহারাজ যেই পড়তে যাবে অমনি পূজা ধরে নেয় আর দুজনে আবার কাছাকাছি চলে আসে। তখন দুজনে আবার দুজনকে দেখতে থাকে। মহারাজ তখন খাওয়ার জন্য রাজি হয়ে যায়। পূজা বলে আপনি খাবেন? মহারাজ তখন খেতে বসে, বলে যে আপনারটা কই? পূজা বলে আপনি খান না, আমি নিচে গিয়ে খেয়ে নেব। মহারাজ বলে না না এটা আবার কেমন, আমার সাথে খেলে কি আপনার জাত চলে যাবে? আপনি আপনারটা নিয়ে আসুন, একসাথেই খাবো। পূজা বলে আপনি খান না, আপনাকে আমি আগে দেখি তারপরে আমি গিয়ে খাবো। মহারাজ বলে আপনি বড্ড জেদি। পূজা তখন বলে নিন খান, দিয়ে পূজা খাইয়ে দিতে থাকে মহারাজকে। মহারাজ চুপচাপ বসে খেয়ে নেয়। এরপরে মহারাজ পূজার হাতটা ধরে খাবারটা পূজার মুখে খাইয়ে দিতে চায়। পূজা মহারাজের দিকে দেখতে থাকে। মহারাজ বলে আমার এঁটো চামচে খেতে কোনো আপত্তি নেই তো? পূজা তখন বলে আমি আমার সারাটা জীবনই আপনার সাথে শেয়ার করে নিয়েছি, তো একটা চামচ শেয়ার করতে পারবো না? এরপরে আবারও দুজনের দিকে দেখতে থাকে। মহারাজ আবার বসে পড়ে। পূজা আবার মহারাজকে খাইয়ে দিতে থাকে। মহারাজ এবার নিজের হাতে খাবারটা নিয়ে নিজেই খেতে থাকে। পূজা মহারাজকে দেখতেই থাকে। এরপরে দেখা যায় আবারও মহারাজ ঘুমের ঘোরে বলছে আমি কিছু করিনি, আমি খুন করিনি। পূজা বলে উনি আবার এরকম করছেন? জিজ্ঞাসা করলে তো আবার চিৎকার চেঁচামেচি করবেন। এরপরে মহারাজের যে কথাগুলো ঘুমের ঘোরে বলছে পূজা সবটা রেকর্ড করে রাখে। পূজা বলে আমাকে আপনি ক্ষমা করবেন মিস্টার মাথা গরম, আপনার অজান্তে আমি সব কথা রেকর্ড করছি। কে বলতে পারে সত্যি ঘটনাটা খোঁজার জন্য হয়তো এই কথাগুলো আমার প্রয়োজন পড়বে, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি আবার অস্বীকার করবেন, তাই আমাকে এই ছলনা আশ্রয়টা নিতে হলো। পূজা বলে আমাকে ক্ষমা করবেন মিস্টার মাথা গরম, আমি যা করলাম আপনার ভালোর জন্যই করলাম। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা পর্ব ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে উড়ানের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।